আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে আমি দশম শ্রেণীদের পাঠদান করব। বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ। কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি নবম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখবে, কারণ তোমরা জানো নবম দশম শ্রেণী একটা বই থেকে পড়াগুলো পড়ানো হয়। তার আগে আমি বলে নিই, তোমরা সবাই স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে কিভাবে মুক্তি পেতে হয় বা পেতে পারো সেটা সম্পর্কে সচেতন হয়ে তোমরা তোমাদের জীবনযাপন করবে। চলো আজকে আমি ক্লাস শুরু করার পূর্বে আরেকটু বলে নেই, তোমরা প্রত্যেকেই তোমাদের এই সুবর্ণা হাই স্কুলের অনলাইন যে ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুকের লিঙ্ক নিয়ে তোমরা কি করবে, প্রত্যেকটা ক্লাস দেখবে। আর আমি এর আগের ক্লাসেও বলেছি যে ক্লাস দেখবে, তোমরা অনেকে চালাকি করো, কি করো, ইউটিউব চ্যানেলে যে তোমার নাম রোল শ্রেণীটা লিখে বের হয়ে যাও, ক্লাসটা দেখো না। কিন্তু আমি আগের ক্লাসেও বলেছি, আজকেও বলছি, আমি সবার শেষে সংক্ষিপ্ত ছোট্ট এক কথার উত্তরে দুইটা প্রশ্ন দিয়ে দিব। সবার শেষে সে প্রশ্নের উত্তর সহ আমাকে তোমার নাম রোল পাঠাতে হবে, তাহলে বুঝবো যে তুমি তোমার ক্লাসটা কমপ্লিট করেছো। আর যারা শুধু নাম রোল লিখেছো তাহলে ভাববো তোমরা পুরো ক্লাসটি দেখোনি। তাহলে আজকে আমার পাঠের বিষয় কি বলেছি বলিনি এখনো। আমার আজকে পাঠের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় তোমরা সবাই বের করে নাও 126 পৃষ্ঠার মানব বসতি। মানব মানে কি? আমরা বলি মানব শব্দটার অর্থ হচ্ছে কি? মানুষ। আর বসতি মানে হচ্ছে ভাস। বসতিটা কি বলেছি বলিনি এখনো, তাহলে কি হবে? বাস স্থান। তাহলে একসাথে যদি আমরা বলি মানব বসতি মানে হচ্ছে মানুষের বাসস্থান। এখন এই মানুষের বাসস্থান বা মানব বসতি কাকে বলে সেটা সম্পর্কে একটু আমরা আগে জেনে নিই, কারণ ওই জিনিসটা যদি না জানি তাহলে আমরা অধ্যায়টা পড়ে কোনো কিন্তু বুঝতে পারবো না। তো তোমরা তোমাদের বইয়ের 126 পৃষ্ঠা বের করে একটু আমার কথাটা তোমরা বই থেকে খুঁজে বের করো। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত মানে কি একসাথে হয়ে স্থায়ীভাবে, অর্থাৎ আমি ধরো কোথাও গিয়েছি একদিন থেকে চলে আসলাম বা এক সপ্তাহ থেকে চলে আসলাম, সেটা না, আমাকে সারা জীবন বা দীর্ঘদিন যাবৎ ওই স্থানে বাস বা বসবাস করতে হয়। এটাকে বলা হয় মানব বসতি। এখন একটা স্থানে মানব বসতি কেন গড়ে ওঠে তার জন্য আমাদের কিছু কি জিনিস বা নিয়ামক কাজ করে। আমি ধরো আমার বাড়ি নেই, আমি একটা আমার বসবাসের জন্য একটা ফ্ল্যাট বা বাসা বাড়ি খুঁজবো। তো যাদের নিজে বাড়ি তাদের কি হয়, ভাঙা হোক বা এই সমস্যা ওই সমস্যা সেটা নিয়ে থাকে, কিন্তু যারা ভাড়া থাকে তারা এই জিনিসটা মানে সবসময় বিবেচনা করে। কোন জিনিসগুলো বিবেচনা করে সেটা একটু চিন্তা করলে তোমরা নিয়ামকটা কী জিনিস সেটা বুঝে যাবে। যেমন আমি এখন একটা বাড়ি ভাড়া নিব, সেই বাড়ি ভাড়া নেওয়ার আগে জিজ্ঞেস করবো আপনার বাড়ি থেকে কি বিদ্যুৎ আছে, গ্যাসের সংযোগ আছে, তারপর পানিটা কি সাপ্লাইয়ের পানি নাকি টিউবওয়েল। তো এই যে জিনিসগুলা কতগুলো জিনিস চলে আসছে, এগুলো হচ্ছে কি বসতি স্থাপন বা বাসস্থানের জন্য নিয়ামক। তাহলে চলো আমরা এই বসতি স্থাপনের ক্ষেত্রে যে কতগুলো নিয়ামক আছে সেটা একটু আমরা বোর্ডে উঠিয়ে নিই। আর তোমরা কি করবে, খাতায় উঠিয়ে নিবে। আর এই নিয়ামকগুলা তোমাদের 127 পৃষ্ঠায় আছে। তোমরা এই 127 পৃষ্ঠার পয়েন্টগুলো আমি যেটা বোর্ডে লিখছি তোমরা সুন্দর করে খাতায় যদি নোট করে রাখো, আর এই নিয়ামকের পয়েন্টগুলা যদি তোমরা একটু মনে রাখো তাহলে দেখবে কি বিষয়গুলো আমি যেটা পড়বো বা রিডিং থেকে পড়ে নিজেরাই অ্যান্সার করতে পারবে। প্রথমে হচ্ছে আমার ভূপ্রকৃতি। দ্বিতীয় স্টেপ বা নিয়ামক হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। আমরা যেটা কি বলেছি বর্তমান সময়েও সাপ্লাইয়ের পানি যেটা খুব সহজে আমরা ব্যবহার করতে পারি, কাজের জন্য সহজ হয়। তাহলে এখানে কি আসলো, পানীয় জলের সহজলভ্যতা মানে সহজেই যেটা পাওয়া যায়। লভ্যতা। থার্ড নিয়ামক মাটি। প্রতিরক্ষা। পশুচারণ।
যোগাযোগ। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে বোর্ডে যে পয়েন্টগুলো লিখেছি সেটা কিসের পয়েন্ট বলেছি? এগুলো হচ্ছে আমার বসতি স্থাপনের জন্য কতগুলো নিয়ামক। তাহলে দেখো, এই যে আমি প্রথমেই বলেছি ভূ প্রকৃতি, তাহলে এই ভূ প্রকৃতিটা কিভাবে বসতি তৈরি বা স্থাপনের জন্য কাজ করে। এখন আমাদের নগরভিত্তিক বা যান্ত্রিক সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু আদিকাল থেকে মানুষ কিসের উপর নির্ভরশীল ছিল? কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। তারা প্রাথমিক পর্যায়ে কাজ করতো। প্রাথমিক পর্যায়ে কাজ কোনগুলো আসে? এটা আমরা অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে তোমরা পুরোপুরি ধারণা পাবে। তার আগে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। প্রাথমিক পর্যায়ের কার্যাবলী হচ্ছে প্রকৃতির উপাদানগুলো বা প্রকৃতির জিনিসপত্রগুলো, শস্য ফসল যাই বলো না কেন, এগুলো উৎপাদন এবং এগুলো নিয়ে কাজ করাকে বলা হয় প্রাথমিক পর্যায়ের কাজ। তাহলে এই প্রাথমিক পর্যায়ে কী কী কাজ হতে পারে? কৃষিকাজ, পশুপালন, মৎস্য পালন, এগুলো হতে পারে। তো ভূপ্রকৃতিটা কি করছে? যেখানে দেখবে কি সমান ভূমি, এরকম যেটা সমান ভূমি হচ্ছে, সেখানে মানুষ কি করতেছে? চলাচলের সুবিধার জন্য এবং কি করা হচ্ছে? তার কাজের সুবিধার জন্য এই অঞ্চলগুলোতে কি হবে? জনসংখ্যা বেশি হবে। কি হবে? জনসংখ্যা বেশি হবে। কিন্তু যদি ভূপ্রকৃতিটা, আমরা জানি যে ভূপ্রকৃতিটা কি কি হয়? সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল। এখন দেখো, এই যে সমভূমি, এই অঞ্চলগুলোতে কি হচ্ছে? খুব সহজে জীবনযাপন করা সম্ভব হয়। কিন্তু পাহাড়ি অঞ্চলে ধরো এখানে আরেকটা পাহাড় আছে, এখানে কি একদম পাহাড়ের সাথে ঘিঞ্জি ঘিঞ্জি পরিবেশে বসবাস করে না, হয়তো এই পাহাড়ের ডালে মানুষ বসবাস করছে, আবার এখানে একটা করছে। তাহলে এটা কি বসতিটা কি করছে? পাহাড়ের কারণে ঘনত্বটা নির্ভর করছে, আবার সমভূমির কারণে ঘনত্বটা নির্ভর করছে। তাহলে তোমরা বইয়ের আলোকে আমি যতটুকু বুঝিয়েছি সেটা সহযোগিতা নিয়ে একটু রিডিং করবে। দ্বিতীয়টা হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। আমি তোমাদের জীবন থেকে আমি বলে দিই যে আমাদের হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার কারণে কি ট্যাঙ্কিতে পানি নেই, তখন আমরা কি করি? এদিক ওদিক ছুটে বেড়াই, কোথায় পানি আছে সেখান থেকে পানি আনার ব্যবস্থা করি। পুকুর, খাল, বিল, তখন নদীর ময়লা পানি আমাদের জন্য কি হয়ে যায়? প্রয়োজনীয় হয়ে যায়। তো এটার কারণে আরেকটা জিনিস তোমাদের বসতি স্থাপনের করতে বা বাড়ি করার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখো, কোন এলাকায় কারেন্টটা চলে যায় না। অথবা আরেকটা জিনিস বিবেচনা করো, বাড়ি এলাকায় নিয়মিত পানি ভরে দেয় নাকি ভরে না, 2 দিন 3 দিন পরে ভরে, পানির সংকট হয়, এটা চিন্তা। ঠিক আগের সময়ে কি হতো? পানীয় জলের সহজলভ্যতা, অর্থাৎ মরুভূমি অঞ্চল বলো বা গ্রামে যেখানে পুকুর থাকে বা ঝর্ণা থাকে, কূপ থাকে, সেই পাশাপাশি যেখান থেকে কি করতে হবে? পানি আনাটা সহজ হবে, ওখানে কি করা হয়? বসতিটা খুব সহজে বা বেশি হয়ে থাকে। তাহলে কিসের জন্য বুঝতে পেরেছো? পানীয় জলের কারণে বসতি গড়ে ওঠে। এরপর হচ্ছে মাটি। এখন মাটি কি কাজ করবে? মাটিটার কাজ হচ্ছে আমাদের কোন এলাকার মাটি বেশি উর্বর, অর্থাৎ কৃষক কি করবে? তার জমি কিনবে, যে এই এলাকায় ধরো মুন্সিগঞ্জে আলু ভালো উৎপন্ন হয়, কিন্তু কৃষকটা কখনো আলু উৎপাদন করেনি বা তার ওটার প্রতি ইন্টারেস্ট নেই। তার কিসের প্রতি ইন্টারেস্ট? ধান, এগুলোর জন্য, বা চা উৎপাদন করবে। তো সিলেটে কিন্তু মাটিটা কি হচ্ছে? চায়ের জন্য ভালো, চাষ করার জন্য। আলুর জন্য কিসের? বিক্রমপুর বা মুন্সিগঞ্জে। ধান, পাট, এগুলো কি হবে? ফরিদপুর, বরিশাল, এইসব এলাকা। এখন যে নাকি ধান চাষি, সে কি এসে বিক্রমপুরে অবস্থান করবে? লাভবান হবে? এই জায়গা কিনতে চাবে না। কিন্তু কেউ যদি চা বাগান করতে চায়, তখন তাকে কোথায় বসতিটা স্থাপন করতে হবে? সিলেটে। কারণ কি? চা উৎপাদনের জন্য সিলেটের মাটি উপযোগী। তাহলে মাটির বিষয়টাও তোমরা বুঝে গিয়েছো খুব সহজে। প্রতিরক্ষা, আমি সুন্দর করে অনেক বড় একটা বাড়ি বা অট্টালিকা তৈরি করলাম, সেখানে অনেক সুন্দর ফার্নিচার, ধন সম্পদ সব কিছুই আছে, কিন্তু ওখানে থাকবো না। কেন থাকবো না? যদি দেখি যে আমার ওখানে প্রতিরক্ষা অর্থাৎ আইন শৃঙ্খলার মাধ্যমে সাহায্য সহযোগিতার কোনো সুযোগ সুবিধা না থাকে। বিশেষ করে দেখবে চর অঞ্চল বা দুর্গম এলাকাতে কি হয়? ওখানে প্রতিরক্ষা অর্থাৎ আইনি সুশাসন ব্যবস্থাটা পুরোপুরি পৌঁছায়নি, যার কারণে কি হয়? একটা মানুষকে, বিশেষ করে তোমরা মাঝে মাঝে শুনবে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি অঞ্চলে কি করছে? ঘরের মধ্যে এসে হত্যা করে যাচ্ছে বা খুন করে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ঘনবসতিপূর্ণ এলাকাতে হচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে? পাশাপাশি মানুষের অবস্থানের কারণে খুব সহজে এটা কি হয়ে যাচ্ছে? ধরা পড়ে যাচ্ছে,
সবার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে, কিন্তু দুর্গম এলাকায় যখন বা যেসব প্রত্যন্ত অঞ্চলে প্রতিরক্ষা বা আইনি শৃঙ্খলার কোনো সহায়তা নেই, সেখানে বসতিগুলো কি করে ওঠে, কম গড়ে ওঠে। যখন আমরা ছোট ছিলাম তখন এই সাবান ফ্যাক্টরি মাঠের কোনা বলো, তখন দিনের বেলা ভয়ে আমরা কেউ যেতে চাইতাম না, কারণ কি সেখানে নিরাপত্তার অভাব ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখো সেখানে অনেক ডেভেলপ হয় এবং প্রতিরক্ষার ব্যবস্থাটা একটু উন্নত হওয়ার কারণে এখন অনেক মানুষ সেখানে বসতি স্থাপন করছে। তৃতীয়টা হচ্ছে পশুচারণ। আমি বলেছি বসতিটা প্রাথমিক পর্যায়ে পশুচারণ। পশুচারণ মানে কি, আমরা রাখাল ছেলের গল্প শুনেছি, অর্থাৎ অনেকে গরু, হাঁস, মুরগি, ছাগল পালন করে, তাহলে সেগুলোকে কি করতে হবে, গরু বা ছাগল মাঠে নিয়ে খাওয়াতে হবে। এখন আমাদের যে মানে শহর অঞ্চলে সেখানে কি কোনো মাঠঘাট আছে, নেই, তাহলে তারা পশুকে খাওয়াবে কিভাবে? ঘাস কিনে এনে খাওয়ানোর পর সেটা তো লাভ করা পসিবল না। তাহলে যে পশুর খামার করতে চায় বা যে খামার করতে চায়, সেই খামারটা কোন এলাকা তার জন্য সুবিধা হবে, সহজলভ্য হবে, সেই এলাকায় সে বসতিটা স্থাপন করবে। যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে, আমরা আমাদের এলাকা থেকে উদাহরণ দিব, যেমন এই পদ্মা সেতু নির্মাণ এবং আমাদের এই হাইওয়ে রোড করার পূর্বে তোমরা দেখেছিলে আগে রাস্তাঘাটের কি অবস্থা, এবং এই রাস্তাঘাটটা যখন ভেঙে ফেলছিল রাস্তাগুলো, তখন আমাদের চলাচল সাধারণত এই আমাদের চৌরাস্তা থেকে নয়াবাজার পর্যন্ত যাওয়ার সময় কি ভোগান্তিটার সৃষ্টি হয়েছিল, অনেক কষ্ট হয়েছে, সেটা তোমরা দেখেছো। কিন্তু এই কষ্টের পরে যখন এই হাইওয়ে রোডটা সম্পূর্ণ হয়ে গেল, এখনও কিছুটা বাকি আছে যেটার কারণে আমরা যানজটে পড়ি, কিন্তু এখন দেখো আমাদের চৌরাস্তা থেকে ওপারে যাওয়ার রাস্তাটা কীরকম, বা মুন্সিগঞ্জ মাওয়াঘাট পর্যন্ত কি পরিচ্ছন্ন একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা ভালো। এখন আমাদের কি হয়, অবসর সময় একটু হেঁটে আসি বা ওখান থেকে যেয়ে আসি, আর যখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল তখন আমরা কি করেছি, অতি প্রয়োজনের সময় ধর যে রাস্তার ঝাঁকুনি খেতে হবে, যে ভোগান্তি, তাতে যাওয়ার দরকার নেই। তাহলে যোগাযোগ ব্যবস্থাটার উপরে কিভাবে আমাদের বসতিটা কেন তৈরি হয় সেটা সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেলে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলেছি সবার শেষে প্রশ্ন করব, তাহলে মাথায় রেখো কি পড়া পড়িয়েছি। এরপর আসবো আমরা বসতির ধরন, আমাদের বাংলাদেশের দিকে তাকাবো, বাংলাদেশের গ্রামের দিকে তাকাবো, আমার নিজ এলাকার দিকে তাকাবো এবং আমার শহরের দিকে তাকাবো। তাহলে আমার বাড়ির কাছে কোন শহর আছে, ঢাকা শহর। সেই ঢাকা শহরটাকে কি বলা হয়, বাংলাদেশের রাজধানী। এটাকে কি বলা হয়, নগর বলা হয় না, মহানগর। মহানগর কেন বলা হয়েছে, যেটা বিপুল পরিমাণ মানুষ এবং অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে মহানগরের পর্যায়ে। তাহলে আমরা কি করব, বসতির ধরনটাতে চলে আসি। বসতির ধরনটা আমাদের দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন তোমরা, আমি একটু কথা বলেছি, সেই কথার ভিত্তিতে তো হয়তো বুঝে গিয়েছো বসতির ধরনগুলো কি কি। এক নাম্বার হচ্ছে গ্রামীণ বসতি, দুই নাম্বার হচ্ছে নগর বসতি। এখন চলো আমরা একটু গ্রামীণ বসতি সম্পর্কে একটু ধারণা পেতে চেষ্টা করি। গ্রামীণ বসতিটা হচ্ছে সেই ধরনের বসতি যেখানে কি করছে, মানুষ, বেশিরভাগ মানুষ প্রথম পর্যায়ের কার্যাবলীর সাথে জড়িত। প্রথম পর্যায়ের কার্যাবলী সেটা তোমরা ধারণা পেয়ে গেছো, অর্থাৎ কৃষিকাজের সাথে বেশি জড়িত থাকে, এবং সেখানে কি হচ্ছে, কৃত্রিমতা এখনো পৌঁছায়নি। হ্যাঁ, শহরের বা নগরের আধুনিকতার ছোঁয়া কিছু কিছু সেখানে গিয়েছে, তারা উন্নত হয়েছে, কিন্তু একদম নগরের যে পরিবেশটা, সেই পরিবেশটা এখনো যে পৌঁছায়নি। আর নগর বসতিটা হচ্ছে যেখানে সম্পূর্ণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে। এখন দ্বিতীয় পর্যায়ের কাজটা কি, একটু ধারণা নিয়ে নাও। ধরো একটা কৃষক ধান উৎপাদন করেছে, পাট উৎপাদন করেছে, আলু উৎপাদন করেছে, তাহলে নগরে গিয়ে সেই ধানটা কি হয়ে যাবে, চাল হয়ে যাবে, মুড়ি হয়ে যাবে, চালের তৈরি বিভিন্ন পিঠা হয়ে যাবে, যেটা আমরা প্যাকেট আকারে এখন বাজারজাতে করণে পাওয়া যাচ্ছে। আলুটা ওখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, মেশিন বা শিল্প কারখানায় গিয়ে চিপস হয়ে যাচ্ছে। এরপর ধরো আম কি হয়ে যাচ্ছে, জুস হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে কোন ধরনের কাজ। এবং এই নগর পর্যায়ে প্রশাসনিক কাজ, শিক্ষা, এগুলো বেশি, চিকিৎসার এগুলো বেশি ভালোভাবে করা হয়, এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এরা নিজেদের লাইফ চালানোর চেষ্টা করে। এখন আমরা একটু চলে আসো গ্রামীণ বসতি আবার কি কি ধরনের হতে পারে। গ্রামীণ বসতি, এখন আমি একটি বাড়ির দুইটা বসতির ধরনে একটু দিয়ে তোমরা বুঝতে পেরেছো গ্রামীণ বসতি কীরকম আর নগর বসতি কীরকম। নগর বসতির একটা চিত্র আমরা এখানে খুব সহজে, আর ভূগোল মানে হচ্ছে কি চিত্র,
তুমি তোমার ধারণাটাকে তোমার বর্ণনার সাথে যখন চিত্র উপস্থাপন করবে তাহলে দেখবে তোমার ভূগোলের মার্কটা কি হবে, অনেক বেড়ে যাবে। আর চিত্রটা দেখো বসতি বা কি, আমি খুব সহজে দিয়ে দিচ্ছি। এ দেখো একটা নগর বসতি, আমরা কি বুঝে নিয়েছি না যে এটা একটা নগরে বা দালান কোঠাটা কোথায় থাকে। আর গ্রামীণ বসতিটা, এটা তাহলে নগর বসতি বা শহর বসতি, গ্রামীণ বসতিটা কিরকম হতে পারে। বেশিরভাগ আমি চিত্রটা আঁকার মাধ্যমে তোমাদেরকে এই গ্রামীণ বসতি এবং নগর বসতির বর্ণনাটা বা কিরকম ধরন হতে পারে সেটা আমি বলে দিব। আমরা দুইটা বসতিতে দেখো দুইটা পরিবেশ গড়ে উঠেছে। তাহলে নগর বসতি কি হচ্ছে, ইটের পরে ইট অর্থাৎ ঘিঞ্জি পরিবেশে ভবন, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লেগে থাকে এবং একটি অল্প স্থানে কি করছে অনেক মানুষ বসবাস করে। তাহলে তোমরা এখানে দেখছো আমি একটা দিয়ে বুঝিয়েছি, এখানে কি করে কোনো জায়গা আছে, শুধু রাস্তা যতটুকু জায়গা, মানুষ কি করছে ঘর থেকে বের হয়ে শুধু রাস্তায় দাঁড়াতে পারছে, আর কোথাও যেতে পারছে না। গ্রামীণ বসতিটা দেখো এখানে বাড়ি আছে, ঘর আছে, কি আছে, গাছপালা আছে, নদী আছে, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তাহলে এই দুইটা চিত্রের আলোকে তোমরা কিন্তু গ্রামীণ পরিবেশ এবং নগর পরিবেশের চিত্রটা তোমরা খুব ভালো বুঝে গিয়েছো। তাহলে চলো এখন গ্রামীণ বসতির মধ্যে কি কি শ্রেণীবিন্যাসে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু দেখি। এখানে আছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। 2 নাম্বারটা আসছে বিক্ষিপ্ত বসতি। আমি বলেছি যে এই পয়েন্টগুলো যদি তোমরা আগে খাতায় নোট করে নাও এবং রিডিংটা পড়ো, এই পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখা উচিত। তাহলে যে কোনোভাবে যেভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক তোমরা সুন্দর করে উত্তরটা দিয়ে দিতে পারবে। রৈখিক বসতি। এখন এই 3টা বসতির আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ। গোষ্ঠী মানে বুঝো, আমরা বলি তোমার গোষ্ঠী কে কে আছে, গোষ্ঠী মানে কি আমার ফ্যামিলি, আমার বাবার ফ্যামিলি, আমার দাদার ফ্যামিলি, চাচা মায়ের, মানে একটা অনেক বড় একটা বিশাল সংঘর কথা বলা হয়েছে। আর সংঘবদ্ধ মানে কি একসাথে বসবাস করা। তাহলে সংঘবদ্ধটা কি হবে, ধরো এখানে একটা রাস্তা আছে, আমরা চুনকুটিয়া চৌরাস্তার দিকে একটু লক্ষ্য করি, দেখবে এখানে কি হচ্ছে বিভিন্ন দোকানপাট বা যাতায়াতের সুবিধার জন্য এই মহানগর বা রাস্তার কেন্দ্রভূত বা কৃষিক্ষেত্রে বা যে কোনো একটা সহজ সুযোগ যেখানে বেশি পাওয়া যায় ওখানে কি করবে, একদম চারপাশ ঘিরে কি হচ্ছে বসতিগুলো গড়ে উঠছে। দেখো কোনো গ্যাপ নেই। এই ধরনের বসতিগুলা মানে একটা বাড়ির পরে আরেকটা বাড়ি যে বসতিগুলো তৈরি হচ্ছে ঠিক এইভাবে দেখেছো যে সংঘবদ্ধ বা একটা একেবারে ঘিঞ্জি ঘিঞ্জি করে বসতিগুলো গড়ে উঠেছে, এটাকে বলা হয় সংঘবদ্ধ বসতি। তাহলে এইভাবেও তোমরা এই যে আমি যেভাবে দিয়েছে তোমাদের বইয়ের মধ্যেও দেখবে এইভাবে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দিয়ে দিবে এবং এই চিত্রটার ভিত্তিতে যখন তুমি চিত্র লিখে সংঘবদ্ধ বসতি দিবে এবং বর্ণনা দিবে তোমার মার্ক অনেক বেশি চলে আসবে। এরপর আসবে বিক্ষিপ্ত বসতি। এখন এই বিক্ষিপ্ত বসতিটা কেন হয়, ধরো আমি এখন কোনো কিছু গরুর খামার করব। গরুর খামার করতে গেলে কি হবে, আমার তো একটা খামার তৈরি করতে হবে, এটা আমার খামার, ঠিক আছে। এই খামারটা এখন আমার খামার, আমার তো এখানে বাসা থাকতেই হবে। এখন গরুর খামারে কি আছে, গন্ধ আসবে, তখন সাধারণ মানুষ কি এখানে বসবাস করবে না। আবার ধরো এদিকে একটা যে কোনো প্রতিষ্ঠান বা খামার আছে, তখন ওই ব্যক্তিটা তার খামারের কাছাকাছি অবস্থান করবে। এই যে এলোমেলোভাবে
যার যে সুবিধা সেই সুবিধা অনুযায়ী বসতি স্থাপন করছে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে, সেটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। তার মানে এই বিক্ষিপ্ত বসতিটা কেন গড়ে ওঠে? বিভিন্ন খামারের বা তার কর্মকাজ বা কর্মকাণ্ড পরিচালনার জন্য। এরপর আসবে আমার রৈখিক বসতি। রৈখিক বসতিটা কি? কেন একটা চলে গেল, দুইটা চলে গেল। তো রৈখিক বসতিটা হচ্ছে যেখানে কি হচ্ছে, রেল লাইন, ধরো রেল লাইনটা চলে যাচ্ছে বা কোনো নদীর কিনারায় কি হচ্ছে, বসতিগুলো সমান্তরালভাবে হচ্ছে, এটা হচ্ছে আমার কি রৈখিক বসতি। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা কি করেছি, গ্রামীণ বসতি যে শ্রেণীবিভাগ বা বসতির ধরনগুলো আছে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করে নিয়েছি। তোমরা একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, একটা ছক বলে দিচ্ছি, তোমরা সেই ছকটা সাজিয়ে নিবে। যদি বসতি থেকে কখনো প্রশ্ন আসে, তোমাদের বইয়েও দেখো 130 পৃষ্ঠা আছে, সেই ছকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে তোমরা এটার সহযোগিতা নিবে এবং এই বসতির বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের কি কি লিখতে হবে আমি মুখে বলবো, সেটা তোমরা বারবার ভিডিওটা দেখে তোমরা নোট করে নিবে। এরকম একটা ছক তৈরি করবে। ছক তৈরি করে দেখো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি। এখন গোষ্ঠীবদ্ধ বসতি মধ্যে বা সংঘবদ্ধ বসতির মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, তোমাদের বইয়ে হয়তো এলোমেলোভাবে আছে, আমি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি, তোমরা একটু নোট করে নাও। এক বাড়ি থেকে অন্যের বাড়ির দূরত্ব গোষ্ঠীবদ্ধ বসতিতে কি হবে, কম। সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এখানে যোগাযোগটা বেশি। সামাজিক যেমন এখানে সবাই একসাথে থাকে, ধরো আমার ঘরে কেউ অসুস্থ হয়েছে, তখন কি করবে, পাশের ঘর থেকে এসে আমাকে সহযোগিতা করবে। এমনও হয় তোমরা নিজেরাই লক্ষ্য করবে, গ্রামের বাড়িতে কারো বাড়িতে পিঠা তৈরি করা হয়েছে, পাশের বাড়ি থেকে, সে তোমার আত্মীয় না, তারপরে দিয়ে যায়। এরপর কি হচ্ছে, ভালো একটা খাবার রান্না করা হয়েছে বা একটা অনুষ্ঠান হচ্ছে, পাশের প্রতিবেশীকেও ডাকছে। আর আমাদের এই শহর অঞ্চলে, নগর অঞ্চলে আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের, তাদেরকেও আমরা অনেক সময় বলি না বা মনে করি না। আর এরপর আসছে কালকর্মে, এই যে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিগুলো কালকর্মে মানে সময়ের পরিপ্রেক্ষিতে নগরে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা গ্রহণ করে নগরের দিকে রূপান্তরিত হচ্ছে। নিরাপত্তায় একত্র বাস করতে চায়, অর্থাৎ গ্রামের এই যে সংঘবদ্ধটা, তারা কি করে, নিরাপত্তার কথা বিবেচনা করে একসাথে থাকে। কারণ কি, ধরো গ্রাম অঞ্চলে ডাকাতের আক্রমণের ভয় থাকে, যদি কখনো ডাকাতের আক্রমণ হয় তখন গ্রামবাসীরা কি করে, সবাই অ্যালার্ট থাকে যে কারো বাসা থেকে যদি কোনো সংকেত পায়, গ্রামবাসী সবাই একত্রে সেটা প্রতিহত করে। এই কথাটা বিবেচনা করে সংঘবদ্ধ বসতিটা গড়ে ওঠে, এটা একটা বৈশিষ্ট্য। এরপর আসবে আমার বিক্ষিপ্ত বৈশিষ্ট্য। দুটি বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে, অর্থাৎ বিক্ষিপ্ত মানে তো এলোমেলো। এরপর অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, অর্থাৎ ওখানে শুধু তার পরিবারটাই থাকে। সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা, অর্থাৎ ওখানে যদি কোনো বিপদে পড়ে, অর্থনৈতিক সংকটে পড়ে বা সামাজিকভাবে কোনো সংকটে পড়ে, তাহলে পাশের জনের কাছ থেকে কি সহযোগিতা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বিভিন্ন খামার ভিত্তিক এই বসতিটা গড়ে ওঠে। রৈখিক বসতি প্রাকৃতিক ও সামাজিক কারণে গড়ে ওঠে, কিছুটা ফাঁকা থাকে, ফাঁকা স্থানে খামার হিসেবে ব্যবহৃত। অর্থাৎ এই যে রৈখিক বসতিটা, একটা বসতি করেছে, ওই আরেকটা বাড়ি থেকে তার বাড়ির মাঝখানে কি থাকে, একটা খামার থাকে। এরপর বন্যামুক্ত উঁচু স্থান, যেটা বলে নদীর বাঁধযুক্ত স্থানেও আমরা কি করছি, বসতিটা তৈরি করছি। এরপর আমরা চলে আসি নগরের শ্রেণীবিভাগ। আমরা গ্রামীণ বসতি সম্পর্কে ধারণা নিয়েছি, এবার আমরা চলে আসবো নগরে। সামরিক ক্রিয়াকলাপ, সাময়িক ক্রিয়াকলাপ জনিত নগর। সাময়িক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। 2 নাম্বার হচ্ছে প্রশাসনিক। শিল্পভিত্তিক, বাণিজ্যিক ভিত্তিক, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ।
স্বাস্থ্যনিবাস, ও বিনোদনের কেন্দ্র, বিনোদনের কেন্দ্র। এগুলো হচ্ছে আমার কি বসতি, কার বসতি? নগর বসতির ধরন বা নগর বসতিটা গড়ে ওঠা। সাময়িক ক্রিয়াকলাপ বলতে কি বোঝাচ্ছে? যেমন আমরা কি বলি ক্যান্টনমেন্ট এরিয়া, অর্থাৎ সামরিক বাহিনীগুলা যেখানে তাদের বসতিগুলো স্থাপন করে থাকে, নিরাপত্তার কাজে যারা নিয়োজিত থাকে, যেমন পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ কি বলে কলোনি, এই ধরনের এই যে বসতিটা গড়ে ওঠে। প্রশাসনিক নগর, প্রশাসনিক অর্থাৎ দেশকে পরিচালনার কাজে যারা নিয়োজিত থাকে তাদের একটা কি বিশিষ্ট একটি এরিয়া আছে। যেমন সংসদ এরিয়া বা সংসদ ভবনের আশেপাশে কি করা হচ্ছে, বিভিন্ন সংসদ সদস্যদের জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছে, কারণ কি তাদের কাজে সুবিধার জন্য। এরপর আছে শিল্পভিত্তিক, শিল্পভিত্তিক অর্থাৎ ধরো আমাদের বা এলাকাতে কি আছে, গার্মেন্টস শিল্প আছে। সেই গার্মেন্টস শিল্পতে কি করছে, যারা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করছে তারা কি করছে, এই রানীগঞ্জের আশেপাশে তারা বসতি গড়ে তুলছে। ঠিক তেমনিভাবে ধরো শিল্প কারখানার মধ্যে আর কি আছে, পোশাক শিল্প তো বললাম। এরপরে ধরো কোনো খাদ্য উৎপাদনকারী, ঠিক তেমনি ওই কারখানায় যারা কাজ করে তাদের ওই কারখানাটার আশেপাশে তারা বসতিগুলো গড়ে তোলে তাদের সুবিধার জন্য। বাণিজ্যিক ভিত্তিক অর্থাৎ আমি আর কি বলবো, বাণিজ্য করব। কিসে বাণিজ্য করব? ধরো আমি মোটর পার্টসে ব্যবসা করি, তাহলে সেটা বললে কোথায় চলে যাব? নবপুরের সাইডে। যদি তুমি কি করতেছো যে ফলের আড়ত, তাহলে কোথায়? বাদামতলি। এভাবে কারণ বাজারে কি করবে, তুমি কাঁচা পণ্য পাবে। এই যে পণ্যটা যেখানে গড়ে ওঠে সেই পণ্যটা সুবিধা, যাতায়াতের সুবিধা সব কিছু বিবেচনা করে যে বসতিটা গড়ে ওঠে, এটা এর মধ্যে চলে আসবে। স্বাস্থ্যনিবাস সাংস্কৃতিক ক্রিয়াকলাপ। সাংস্কৃতিক ক্রিয়াকলাপটা কি বলেছে, যেমন আমাদের টিএসসি বা চারুকলাতে কি হয়, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং স্বাস্থ্যনিবাস ও বিনোদনের কেন্দ্র অর্থাৎ বিভিন্ন পার্ক এবং হাসপাতালকে ভিত্তি করে বসতিগুলো গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে এই নগর বসতি এবং গ্রামীণ বসতির ভিত্তিতে মানব বসতি নিয়ে যে ক্লাস নিলাম সেই ক্লাসটি ভালো করে পড়বে এবং প্রশ্ন থাকবে তোমাদের যে বসতির ধরন কয়টি। তো তোমরা সবার শেষে এই ক্লাসটা দেখে আমাকে উত্তর লিখে পাঠাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।